আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমার আজকের ভিডিওটা বোর পরমাণু মডেল। এই মডেল পড়ানোর আগে আমি তোমাদের বোর সম্পর্কে দু একটি কথা বলি। বিজ্ঞানী বোর ডেনমার্কে জন্মগ্রহণ করেন। তিনি ডেনমার্কের গর্ভ। তার বয়স যখন 28 বছর, তিনি তখন 1913 সালে এই মডেলটা প্রকাশ করেন। এর ফলশ্রুতিতে 1922 সালে তিনি নোবেল পুরস্কার পান। 1922 সালে তার এই অবিস্মরণীয় আবিষ্কারের জন্য তার নামে 107 নম্বর মৌল নামকরণ করা হয়। 107 নম্বর মৌল BH বোরহানিয়াম। যাই হোক, বোর এই মডেল প্রতিষ্ঠিত করেন প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে। প্রশ্ন হইতেছে, কোয়ান্টাম তত্ত্ব কি? তোমরা অনেকেই জানো, পদার্থ বিজ্ঞান সাধারণত 3টি ভাগে ভাগ করা হয়েছে, যেটা ক্লাসিক্যাল ফিজিক্স, মডার্ন ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স। তো কোয়ান্টাম ফিজিক্স এই যেটা কোয়ান্টাম যে তথ্যটা, এই তথ্যটা জানার আগে, মানে এই সংজ্ঞাটা দেওয়ার আগে আমি তোমাদের দু একটি কথা বলছি। যেটা মনে করো, এইটা একটা লোহার খণ্ড, এইটি অ্যালুমিনিয়ামের খণ্ড, অ্যালুমিনিয়াম, এইটা ফেরাস। এখন অ্যালুমিনিয়াম, ফেরাস, আর এটা কাঠের খণ্ড, কাঠ। আমি এটা কাঠকে চিনতে পারি। এখন এই যে 3টে খণ্ড, এই খণ্ডগুলো কিন্তু তাপ শোষণ করতে পারে। সূর্য থেকে তাপ যখন শোষণ করতে করতে এর মধ্যে যে কণিকাগুলো আছে, আন্তঃনাবিক শক্তি আছে, যে ফাঁকা জায়গা আছে, সে এই তাপ শোষণ করার ফলে এক সময় ও শোষণ করার ক্ষমতাটা পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ সম্পূর্ণ শোষণ করার পর এটা কিন্তু বিকিরণ করবে। যখন এরকম বিকিরণ করবে, তখন এটা তরঙ্গ আকারে যাবে। অর্থাৎ তরঙ্গ আকার, তোমরা জানো যে তরঙ্গ আকারে যাবে এরকম ভাবে, এটাও তরঙ্গ আকারে যাবে। তবে প্রত্যেকটার কিন্তু এই তাপ শোষণের ক্ষমতা একরকম না, আবার বিকিরণ করার ক্ষমতাও একরকম না। তোমরা জানো ল্যামডা, সাধারণত এইটে ল্যামডা, এইখানে তরঙ্গ আকারের কিন্তু এরকম ভাবে সাধারণত পানিতে ঢেউ আকারে যায়, আবার ঠিক এই রশ্মিগুলো কিন্তু তরঙ্গ আকারে যায়। এখন প্লাঙ্ক, এটা পুরাতন, যদি এই অংশটা পুরাতন, প্লাঙ্ক কি চিন্তা করলেন? প্লাঙ্ক বললেন যে সাধারণত এটা যায় প্যাকেজ আকৃতিতে, অর্থাৎ প্যাকেজ আকৃতিতে এটা যায়, প্যাকেজ আকৃতিতে। প্যাকেজ আকৃতি কিরকম? যেমন বন্যা কবলিত এলাকায় দেখা যায় যে বিমান থেকে খাদ্যগুলো খাদ্যর যে প্যাকেটগুলো, সেটা কি করে, খাদ্যর প্যাকেটগুলো ছুঁড়ে ফেলে। ঠিক এরকম ভাবে তিনি বললেন এই প্যাকেজ আকৃতিতে, অর্থাৎ এই তরঙ্গ এরকম ভাবে নিঃসৃত হয়। এখন কোয়ান্টাম তত্ত্বের সংজ্ঞাটা কি? যে কোনো বস্তু বিচ্ছিন্নভাবে, আমি সংজ্ঞাটা একটু লিখি তাহলে সহজ হয়। কোনো বস্তু বিচ্ছিন্নভাবে এক নির্দিষ্ট পরিমাণ বা সরল গুণিতকের সমান শক্তি
শক্তি বিকিরণ বা শোষণ করে, বিকিরণ বা শোষণ করে এই নির্দিষ্ট শক্তির এই নির্দিষ্ট একক পরিমাণকে কোয়ান্টাম বলে। এখন প্রশ্ন হইতেছে, এই যে শক্তির যে নির্দিষ্ট একক পরিমাণ কোয়ান্টাম, দেখা যায় যে এইখান থেকে যখন এটা তো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পরে যে শক্তিটা বিকিরণ করবে, হ্যাঁ এইখানে 2টা তারপরে 8টা করে ইলেকট্রন থাকে। এখন এটাকে বলা হয় কোয়ান্টাম শক্তি স্তর। এই শক্তি স্তর এখানে শক্তি স্তরকে আবার শক্তি স্তর এটার অনেকগুলো নাম আছে। অরবিট বলা হয়, অরবিট, কক্ষপথ বলা হয়, কক্ষপথ, সেল বলা হয়। তার মানে এটাকে শক্তি স্তর, অরবিট, কক্ষপথ, সেল বলা হয়। এখন এইখানে এই যে শক্তি স্তর, শক্তি কোয়ান্টাম যেটা, এই কোয়ান্টাম এখান থেকে যে একটা ইলেকট্রন এরকম ভাবে তরঙ্গ আকারে এর বিকৃত রশ্মি তরঙ্গ আকারে ছড়ায় দেয়। তো এখন যদি এই কোয়ান্টামের শক্তি যদি হয়, এই বললেন যে কোয়ান্টামের শক্তি যদি হয় আর এই বিকৃত শক্তি যদি অর্থাৎ রশ্মির এই তরঙ্গ যদি হয়, মানে যেহেতু এটা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর প্রতিষ্ঠিত, এই প্লাঙ্কের তথ্য অনুসারে যদি কোয়ান্টামের শক্তি হয় আর এই তরঙ্গ রশ্মির যদি এটা তরঙ্গ আকারে যেটা প্রবাহিত হয় তার পরিমাণ যদি হয়, তাহলে এর সমান অনুপাতে অর্থাৎ সমান ধ্রুবকে এটা প্রবাহিত হবে। এর একটা মান হবে কি ধ্রুবকের মান, অর্থাৎ এটার এই শক্তির পরিমাণটা যদি বৃদ্ধি হয়, শক্তির পরিমাণটা যেখানে বৃদ্ধি হবে, কোয়ান্টামের পরিমাণটা যেখানে বৃদ্ধি পাবে, এই রশ্মির তরঙ্গের পরিমাণটাও সেই হারে বৃদ্ধি পাবে। যদি যে হারে কমবে সেই হারে এটার পরিমাণ, যে হারে কমবে এটার পরিমাণ সেই হারে কমবে। যদি এটা বাড়বে, যদি এই কোয়ান্টামের শক্তি যদি কমে, তাহলে এই তরঙ্গ যেটা বিকিরণের যে রশ্মির যে তরঙ্গ এটাও কমবে। এটা করলে পারে এই তরঙ্গ রশ্মি কমবে, শক্তি বাড়লে পারে অর্থাৎ কোয়ান্টাম শক্তি যদি বাড়ে তাহলে এটাও বাড়বে একই হারে। এখন এই প্লাঙ্কের অনুসারে যে এই যে সরল গণিতকের কথা বলা হয়েছে, যে শোষণ শক্তি করে এটা কোনো বস্তু বিচ্ছিন্নভাবে এক নির্দিষ্ট পরিমাণ বা সরল গণিতকের সমান শক্তি বিকিরণ বা শোষণ করে, শক্তির এই নির্দিষ্ট একক পরিমাণকে কোয়ান্টাম বলা হয়। যেহেতু এখানে সরল গুণিতকের কথা বলা হয়েছে, এই সরল গুণিতকের জন্য এইখানে E=hv, এই এইচটা হলো প্লাঙ্কের ধ্রুবক, এর মানটা হলো এইচ এর মান সমান 6.626 গুণ 10 to the power 37 এইখানে দেখা যায় যে এটা হলো প্লাঙ্কের ধ্রুবক, তার মানে এইটার পরিমাণ। আর যেহেতু এখানে সরল গুণিতকের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে এই মানটা আসবে nhv। এখানে ইর মানটা হলো কোয়ান্টাম শক্তি, আর এইচটা হলো প্লাঙ্কের ধ্রুবক, ভিটা হলো এই তরঙ্গ, যে তরঙ্গের কথা বলা হয়েছে এই তরঙ্গ। এন এর মান সমান 1, 2, 3,
4 ডট ডট এটি গুণিতক। এখন গুণিতক তোমরা জানো গণিতের একটা বিষয় আছে, গণিতের যে বিষয় এটা নাম তা। যেমন 3-এর যদি আমি বলি 3 3 3 3 দুগুণে 6 3 3 9 3 4 12, এখানে কিন্তু 3-এর গুণিতক এটা বলা হয়। আমরা 3কে যদি কমন নেই 1 2 3 4 5 এটা গুণিতক বলা হয়, যদিও সরল গুণিতক। এখানে 3 থেকে যদি আমি কমন নেই 3, এখান থেকে কমন দিলে পারে 3 1 2 3 4 এই ডট ডট, অর্থাৎ এখানে 1 2 3 4 এটা সরল গুণিতক হিসেবে আসবে। কত 3 6 9 12 এটা গুণিতক হিসেবে 3-এর গুণিতক হিসেবে এটা আসবে। যাই হোক, এটা আমার মনে হয় তোমরা বুঝতে পারবা। আর এটা n এর মানে এটি সরল গুণিতকের জন্য n সংখ্যা 1 2 3 4 5 এটা সংখ্যা প্রকাশ করে, অর্থাৎ nটা হলো শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। এখন এই প্রধান শক্তি স্তর ছাড়াও আরো শক্তি স্তর আছে, যেমন এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা আছে, যেটা সংখ্যা প্রকাশ করে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আছে, আবার স্প্রিং কোয়ান্টাম সংখ্যা আছে। তোমরা এটা পরবর্তীতে এগুলো জানবা। যাই হোক, বোর পরমাণু মডেলের জন্য বোর এটা 3টি প্রস্তাবনা স্থাপন করেছিল তার এই মডেলের জন্য। এখন এই 3টি প্রস্তাবনাটাই 3টি প্রস্তাবনা তিনি প্রকাশ করেছিল। যে আমি 3টি প্রস্তাবনার কথা বলছি। 1 নম্বর প্রস্তাবনা ছিল যে শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা, শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাবনা। 2 নম্বর ছিল কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা, কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা। 3 নম্বর ছিল শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা, শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা। এই 3টি প্রস্তাবনার উপর ভিত্তি করে এই মডেল প্রতিষ্ঠিত হয়েছে। এখন প্রথমে শক্তির স্তর সম্পর্কিত প্রস্তাবনা জিনিসটা কি? এই শক্তির প্রস্তাবনা বিকৃত যেটা শক্তির স্তর সম্পর্কিত যে প্রস্তাবনা, এই প্রস্তাবনার জন্য তিনি বলেছিলেন যে ইলেকট্রন, এইখানে যেটা নিউক্লিয়াস, এটাকে নিউক্লিয়াস বলা হয়। আর এইখানে এই ইলেকট্রন, এগুলো প্রথমে যদি এটা নিউক্লিয়াস হয় প্রথম কক্ষপথে 2টা, তারপরে 8টা সাধারণত। এটা হলো পরবর্তীতে আসছে। এই যে শক্তি স্তর, এখানে এটাকে শক্তি স্তর বলা হয়, শক্তি স্তর অর্থাৎ কক্ষপথ বলা হয়। এখন তিনি বললেন যে ইলেকট্রন যখন ঘুরবে, এই ইলেকট্রন, ঘূর্ণায়মান ইলেকট্রন যে শক্তি স্তরে থাকবে, সেই শক্তি স্তরে থাকার সময় এই ইলেকট্রন শক্তি শোষণও করবে না, আবার বিকিরণও করবে না। তার মানে এইখানে শক্তি শোষণ, শক্তি গ্রহণও করবে না, বর্জনও করবে না। যখন ইলেকট্রনগুলো ঘুরবে, ঘোরার সময় ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরবে, ওই কক্ষপথে থাকাকালীন সময়ে শক্তি শোষণও করবে না, আবার বর্জনও করবে না, বিকিরণও করবে না, যেটা বলা হয়। কিন্তু এই প্রথম কক্ষপথ, এটাকে প্রথম কক্ষপথ বলা হয়। এটা দ্বিতীয় কক্ষপথ, প্রথম কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ। এখন এই যে কক্ষপথ, প্রথম দ্বিতীয় তৃতীয় আমরা যেভাবে অঙ্কন করি, এই প্রথম কক্ষপথের শক্তি, এই প্রথম কক্ষপথে যত শক্তি আছে, এই দ্বিতীয় কক্ষপথের শক্তি তার থেকে বেশি, তৃতীয় কক্ষপথের শক্তি আরও বেশি। যদি চতুর্থ কক্ষপথের শক্তি আঁকা যায়, চতুর্থ
এই চতুর্থ কক্ষপথের শক্তি আরও বেশি, অর্থাৎ এটা বোর মডেল থেকে এটা জানা যায়। অর্থাৎ কক্ষপথ যদি বেশি হবে তখন শক্তির পরিমাণটা বেড়ে যাবে, কক্ষপথ বাড়তে বাড়তে শক্তির পরিমাণটাও বৃদ্ধি পাবে। এটি তার শক্তি স্তর সম্পর্কে এই কথাটি তিনি প্রকাশ করলেন। দ্বিতীয় যে কৌণিক ভরবেগ সম্পর্কিত প্রস্তাবনা তিনি বললেন, এই কৌণিক ভরবেগ সম্পর্কে যে প্রস্তাবনা তিনি করলেন, এইখানে কৌণিক ভরবেগ যে ইলেকট্রনগুলো দেখা যায় যে এইখানে এই কৌণিক ভরবেগ, আমি যদি একটা ইলেকট্রন অঙ্কন করি, এটা নিউক্লিয়াস, এখানে এম ভি আর সমান সমান NH/2π। এইখানে যে তথ্যটা তিনি প্রকাশ করলেন, এখানে একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এটাও একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এটাও একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ। কিভাবে? এইখান থেকে এই নিউক্লিয়াস থেকে যদি ব্যাসার্ধ হয়, এখানে একটা ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন। এখন এইখানে যে তথ্যটা কৌণিক ভরবেগ সম্পর্কিত যে তথ্যটা তিনি বলছেন, যে এই ইলেকট্রনগুলো এরকমভাবে ঘোরার সময় এর ভর থাকবে এম, অর্থাৎ একটা ইলেকট্রনের ভর হলো এম, আর এই যে শক্তি স্তর এর ব্যাসার্ধ হলো আর, শক্তি স্তরের ব্যাসার্ধ আর। বেগ, এই একটা ইলেকট্রনের বেগ যদি ভি হয়, আমরা ভেক্টরের সাহায্যে এটা সাধারণত নির্ণয় করতে পারি যে এইখান থেকে ব্যাসার্ধ যদি আর হয়, অর্থাৎ ভেক্টর যদি এইখান থেকে আমরা নির্ণয় করি, আর এইখানে বেগ যদি ভি হয়, কৌণিক ভরবেগ, অর্থাৎ এইখানে ভরবেগ হলো ভরবেগের গুণফল। এই ইলেকট্রনের বেগ যদি এইখান থেকে আমরা যদি ইলেকট্রনটা ধরি, এম যদি ভর হয়ে থাকে, তাহলে কৌণিক ভরবেগের সূত্র অনুসারে, অর্থাৎ ভেক্টর অনুসারে আমরা পাবো এল ইকুয়াল টু, যদি কৌণিক ভরবেগ এল হয় তাহলে আমরা পাবো আর ভেক্টর, এখানে ভেক্টর দ্বারা আমরা প্রকাশ করি, যদিও ভেক্টর গুণ হলো এম ভি, অর্থাৎ ভেক্টর অনুসারে আমরা এটা পাই। তোমরা জানো যে দুইটা ভেক্টরের ক্রস গুণফল আমরা এরকমভাবে লিখতে পারি, ক্রস গুণফলের জন্য। এখন এখানে যদি এম যেহেতু ভর নির্দিষ্ট, এর কোনো পরিবর্তন নাই, এম আর ভেক্টর ইন্টু হলো ভি ভেক্টর। এখানে আর এবং ভি, এখানে ক্রস গুণন। তোমরা জানো যে দুইটা ভেক্টরের ক্রস গুণনের গুণফল এর মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান, অর্থাৎ এই দুইটার যে গুণফল, এই ভেক্টর দুইটির ক্রস গুণফল যদি হয়ে থাকে, তাহলে এইখানে আর ভেক্টরের মান, এখানে মান ইন্টু ভি ভেক্টরের মান ইন্টু সাইন থেটা এর সমান। যেহেতু এইখানে 90 ডিগ্রি, অর্থাৎ এটা 90 ডিগ্রি কোণে ঘোরে, সেক্ষেত্রে সাইন আমরা 90 ডিগ্রি লিখতে পারি। যেহেতু এটা যখন ঘুরবে এরকমভাবে, তোমরা জানো এরকমভাবে লাটিম ঘোরালি পারে, এরকম কিন্তু অক্ষ ধরে ঘোরালি পারে, তাহলে দেখা যায় এটা কিন্তু 90 ডিগ্রি কোণে থাকে। ঠিক এটাও তাই, এটা 90 ডিগ্রি কোণে থাকে দেখে সাইন 90 ডিগ্রি। আমরা এইখান থেকে লিখতে পারি এম, এটা যেহেতু মান আর ভি, সাইন 90 ডিগ্রি মান অন, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এম ভি আর, অর্থাৎ এইটে দেখা যায় যে কৌণিক ভরবেগের মান আমরা এটা লিখতে পারি। এখন এটাও কৌণিক ভরবেগ, এটাও কৌণিক ভরবেগ, যেহেতু দেখা যায় যে একটা ব্যাস, তোমরা জানো যে এটা যদি বৃত্ত হয়ে থাকে, এইটে ব্যাস, এইটে কত, এর মান পাই, আবার এর মানও তো পাই, তাহলে কত, 2π, এই 2π। আর যেহেতু প্লাঙ্কের ধ্রুবক, এখানে এন এর যে মানটা, অর্থাৎ এন যেটা আমরা লিখি এন এইচ বাই হলো 2π, এই অংশটা এটাও এল এর মান, আবার এটাও এল এর মান, দুটাই এল এর মান। এখানে এন যেটা বলা হয়েছে,
এখানে প্রথম কক্ষপথের জন্য অর্থাৎ n এর মান যখন 1 হবে তখন মানটা হবে হলো কত h/2π। n এর মান যদি 2 হয় অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ যদি হয়, যেমন এই যে প্রথম কক্ষপথের জন্য আমি n = 1 প্রথম কক্ষপথের জন্য, দ্বিতীয় কক্ষপথের জন্য আমি পাবো কত n = 2, সেক্ষেত্রে l এর মানটা পাবো কত 2h/2π। যখন দ্বিতীয় কক্ষপথের জন্য পাবো n = মান কত 3, তখন সেক্ষেত্রে 3h/2π। কিন্তু এইখানে একটা বিষয়, সরল গুণিতক 1 2 3 এটা কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে। এখানে ভগ্নাংশ যদি হয় তাহলে সেটা ঠিক হবে না। যেহেতু প্লাঙ্কের ধ্রুবক অর্থাৎ প্লাঙ্কের এক কক্ষপথ অনুসারে 2π দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কৌণিক ভরবেগ পাবো। যেহেতু এটাও কৌণিক ভরবেগ এটাও কৌণিক ভরবেগ, দুটোর মান সমান। মূল কথাটা কি? মূল কথাটা হলো যে আমরা এল এর মান পাইছি mvr, আর এইখান থেকে যে এল এর মানটা পাইছি এখানে যে n গুণ আরেকটা যে এই পাশে যে এল এর মান পাইছি n গুণ n হলো পূর্ণ সংখ্যাকে যদি h/2π দ্বারা গুণ করি আমরা কৌণিক ভরবেগ পাবো। অর্থাৎ পূর্ণ সংখ্যা n কে যদি আমরা h/2π দ্বারা গুণ করি তাহলে আমরা কৌণিক ভরবেগ পাবো। অর্থাৎ l এর মান সমান nh/2π। এইটা হলো কৌণিক ভরবেগ। তো এটাও কৌণিক ভরবেগ এটাও কৌণিক ভরবেগ, সেক্ষেত্রে আমরা পাবো কত? সুতরাং mvr সমান হলো nh/2π। এই জন্য এটাই হলো কৌণিক ভরবেগ সম্পর্কিত তার প্রস্তাবনা। তৃতীয় যে কথাটা আছে শক্তির বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা। এইখানে তিনি বলছেন শক্তির বিকিরণ সম্পর্কিত যে প্রস্তাবনা, এইখানে তিনি যে কথাটা বলছেন যে ইলেকট্রনগুলো এখানে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এখানে আমি নিউক্লিয়াস এইটে দিই প্রথম কক্ষপথ 2টা, তারপরে 8টা করে যে ইলেকট্রন থাকে, প্রতি ক্ষেত্রেই এরকম 8টা করে ইলেকট্রন থাকে। তারপরে এরকম ভাবে অনেকগুলো চলে যায়। এখন এক কক্ষপথ থেকে অন্য অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যখন ইলেকট্রন যায় লাফ দেয় তখন শক্তি কি করে শোষণ করে, আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের দিকে ইলেকট্রনগুলো যায় তখন শক্তি কি করে বিকিরণ ছেড়ে দেয়। তার মানে এই কক্ষপথের শক্তি থেকে কম। অতএব এই কক্ষপথের শক্তি যেটা এখান থেকে যখন ইলেকট্রন এখানে যাবে অর্থাৎ এই কক্ষপথে যাবে তখন কি করবে শক্তি ছেড়ে দেবে, যেহেতু কম ছেড়ে দেবে। আবার এই কক্ষপথ থেকে যখন এই কক্ষপথে ইলেকট্রনগুলো যাবে তখন কি করবে শক্তি শোষণ করবে। এখানে শক্তির বিকিরণ সম্পর্কিত এই বিষয়টা। এখন এই শক্তির বিকিরণ সম্পর্কিত যে বিষয়টা ইলেকট্রনগুলো এইখানে সাধারণত বর্ণালী সৃষ্টি হয়। এর জন্যই সাধারণত কি হয় বর্ণালীর সৃষ্টি হয়। যখন ইলেকট্রনগুলো এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যায় তখন বর্ণালীর সৃষ্টি হয়। দেখা যায় যে ইলেকট্রনগুলো যদি এইখান থেকে এটা প্রথম কক্ষপথ, এটা প্রথম, এটা দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, যদি কোনো ইলেকট্রন দেখা যায় এইখান থেকে এইখানে অর্থাৎ এইখান থেকে এই লাস্ট পর্যন্ত অর্থাৎ প্রথম কক্ষপথে যদি আসে ইলেকট্রন এইখান থেকে এই পর্যন্ত চলে আসলো বা এইখান থেকে এই পর্যন্ত যদি আসে অর্থাৎ ইলেকট্রনগুলো যদি এইখান থেকে এটা আবার এখান থেকে এই পর্যন্ত আসতে পারে, দেখা যায় যে এই ইলেকট্রনগুলো যদি এইখানে আসে তাহলে কি হবে এই আলোটা হবে অতি বেগুনি, এটাকে
লাইম্যান সিরিজ বলা হয়। অর্থাৎ যে কক্ষপথ থেকে আসবে, এই কক্ষপথ থেকে ইলেকট্রন এইখান থেকে এইখানে আসলো, ইলেকট্রন এইখান থেকে এখানে আসলো, ইলেকট্রন এইখান থেকে এইখানে আসলো, আসার ফলে যে বর্ণালীটা সৃষ্টি হবে এটাকে লাইম্যান সিরিজ বলা হবে। লাইম্যান সিরিজ, লাইম্যান সিরিজ। এই লাইম্যান সিরিজে মানে এই কক্ষপথে আসার ফলে এটা কিভাবে অতি বেগুনি রশ্মি হবে, অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি। আবার ইলেকট্রনগুলো যদি দেখা যায় যে দ্বিতীয়, এটা প্রথম কক্ষপথ, যদি ইলেকট্রনগুলো দ্বিতীয় কক্ষপথে আসে, অর্থাৎ এইখান থেকে দেখা যায় যে দ্বিতীয় কক্ষপথে, এইখান থেকে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনগুলো আসলো, এইখান থেকে দ্বিতীয় কক্ষপথে, এইখান থেকে দ্বিতীয় কক্ষপথ। আমি কক্ষপথ আরো একটা অঙ্কন করি, তাহলে করে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এইখান থেকে কোথায় আসলো, এই দ্বিতীয় কক্ষপথে, এই দ্বিতীয় কক্ষপথে যদি ইলেকট্রনগুলো আসে তখন সেটাকে বলা হয় মামার সিরিজ। ঠিক এই লাইম্যান সিরিজ, মামার সিরিজ। এই সিরিজে কি হয়, অর্থাৎ এই যে কক্ষপথে এরকম ভাবে আসে তখন এর আলোক অনেক উজ্জ্বল হয়। তৃতীয়ত, যখন তৃতীয় কক্ষপথে আসে, তৃতীয় কক্ষপথে অর্থাৎ ইলেকট্রনগুলো যদি এইখান থেকে এই তৃতীয় কক্ষপথে আসে, এই তৃতীয় এখান থেকে এই তৃতীয় কক্ষপথে যখন আসবে ইলেকট্রনগুলো, এখান থেকে ইলেকট্রন এখানে আসলো, এখান থেকে ইলেকট্রন এখানে আসলো, তখন এটাকে প্যাশন সিরিজ বলা হয়, এটাকে অবহেলিত বলা হয়, প্যাশন সিরিজ বলা হয় এটাকে। এখন এইখানে যে বিষয়টা, এইখানে বিষয় এই যে শক্তি স্তর, এই প্রথম যে শক্তি স্তর, এই প্রথম শক্তি স্তর সাধারণত যদি হয়, দ্বিতীয় যে শক্তি স্তর অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ যেটা, এই কক্ষপথ এটা যদি E2 হয়, তাহলে কার শক্তি বেশি? শক্তি বেশি দেখা যাবে যে এই শক্তির মধ্যে পার্থক্য E2 বিয়োগ E1। এখন এই পার্থক্যকে ডেল ই দ্বারা প্রকাশ করা হয়, আর এই ডেল ইর মানটা সমান সমান হলো HV। এই ভিটা হলো কি, তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ, বিকিরণের যে তরঙ্গ, সেই তড়িৎ চুম্বকীয় বিকিরণের তরঙ্গ হলো ভি, এটা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ দুইটা কক্ষপথের মধ্যে কিন্তু পার্থক্য, এই যে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, এর মধ্যে যে শক্তির যে পার্থক্য, সেই পার্থক্যটা হলো ডেল ই দ্বারা প্রকাশ করা হয়। এই ডেল ইর মানটা হলো প্লাঙ্কের ধ্রুবক গুণ হলো ভি দ্বারা চুম্বকীয় যে তরঙ্গ, বিকৃত তরঙ্গ, এই তরঙ্গের মান হলো ভি। এই ভি কিন্তু বেগ নয়, চুম্বকীয় তরঙ্গ যেটা, বিকৃত যে তরঙ্গ মানে বিকিরণের যে তরঙ্গ, সেই বিকিরণটা প্রকাশ করেছে এটা। যাই হোক, আমার মনে হয় তোমরা এই অংশটা বুঝতে পারছো যে এই যে আলোক রশ্মি, লাইম্যান সিরিজ, তারপরে প্যাশন সিরিজ, পামার সিরিজ, এইটে তোমাদের এখানে চিন্তা করতে হবে যে ইলেকট্রনগুলো কোন কক্ষপথে আসে। যেখান থেকে আসুক প্রথম কক্ষপথে যদি আসে লাইম্যান সিরিজ, যেখান থেকে আসুক যদি দ্বিতীয় কক্ষপথে আসে, অর্থাৎ এটা হলো প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ যদি আসে সেটাকে বলা হয় মামার সিরিজ। যদি তৃতীয় কক্ষপথে আসে, যেখান থেকে ইলেকট্রনগুলো আসুক, অন্য যেখান থেকে, এই তৃতীয় মানে বাইরে থেকে যেটাই আসবে সেটাকে প্যাশন সিরিজ বলা হয়, এগুলো অবহেলিত রশ্মি। এখন এই বোরের যে মডেল, এই মডেলের কিছু সীমাবদ্ধতা আছে, কিছু ত্রুটি আছে। এই ত্রুটিটা হলো, এটা হাইড্রোজেন বর্ণালী, এটা কিন্তু ব্যাখ্যা করা যায় এই মডেল অনুসারে, কিন্তু যদি অধিক ইলেকট্রন থাকে, কোনো মৌলের যদি অধিক ইলেকট্রন থাকে, তখন কিন্তু সেটা ব্যাখ্যা করা সম্ভব না। এটা একটা ত্রুটি বোর মডেলের। দ্বিতীয় যে ত্রুটি আছে যে একটা ইলেকট্রন যখন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যাবে, তখন কিন্তু একটা রেখা সৃষ্টি হওয়ার কথা, একটা রেখা সৃষ্টি হওয়ার কথা, মানে এই কক্ষপথ থেকে এখানে গেল, তখন একটা রেখা সৃষ্টি হওয়ার কথা। কিন্তু উচ্চতার বিক্ষেপণের সাহায্যে দেখা গেছে যে এইখানে একটা না, এর উপর অনেকগুলো রেখা সৃষ্টি হয়েছে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র রেখা, এটা কিভাবে হলো বোর মডেলে কিন্তু বর্ণনা করতে পারে নাই। এটাও কিন্তু বোর্ডের জন্য একটা ত্রুটি। যাই হোক, আমার মনে হয় যে এই যে শক্তি স্তর বিকিরণ সম্পর্কিত যে বিষয়টা, এখানে এটা মূল যে বিষয়টা,
এই বিষয়টা তোমরা বুঝতে পারছো যে এক কক্ষপথ থেকে যদি নিম্ন থেকে যদি উঠে যায় তাহলে শক্তি কী করবে, শোষণ করবে, আর ঊর্ধ্ব থেকে যখন নিম্নতে আসবে তখন শক্তি বিকিরণ করবে, আর এর জন্য কি হবে, বর্ণালী সৃষ্টি হবে। এই বিষয়গুলো যদি তোমরা ভালোভাবে বোঝো তাহলে আমার মনে হয় তোমরা অনেক আগাইতে পারবা। আর আমি মনে করি তোমাদের এটা বিশেষ পড়ার প্রয়োজন এই কারণে যে যদি তুমি সূর্যের মতো আলো ছড়াইতে চাও তাহলে সূর্যের মতো তোমাকে পড়তে হবে, আর এই পড়ার জন্য তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। যাই হোক, আমার মনে হয় তোমরা আমার কথাগুলো আংশিক হলেও বুঝতে পারছো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।